আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া আজাদ। স্বাস্থ্যবিধি মেনে 14 নভেম্বর থেকে শুরু হওয়া এবারের এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে সকাল বিকাল 2 শিফটে। পরীক্ষার আজ ছিল তৃতীয় দিন। এদিন সকালে অনুষ্ঠিত হয় রসায়ন বিষয়ের পরীক্ষা। পরীক্ষার সার্বিক নিয়ম ও পদ্ধতিতে সন্তোষ প্রকাশ করেন শিক্ষার্থী ও অভিভাবকরা। পরীক্ষা কেন্দ্র ঘুরে সহকর্মী মুসামিয়ার প্রতিবেদনে থাকছে বিস্তারিত। ক্যামেরায় ছিলেন শাহিন রেজা। করোনা মহামারীর কারণে নির্ধারিত সময়ের 9 মাস পর শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা। এবছর পরীক্ষায় অংশগ্রহণ করে প্রায় 22 লাখ পরীক্ষার্থী। সময় ও নম্বর কমিয়ে গ্রুপ ভিত্তিক 3টি নৈর্বাচনিক বিষয়ে 2021 সালের এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে এবার। 14 নভেম্বর শিফট ভিত্তিক এবারের এসএসসি পরীক্ষার তৃতীয় দিন মঙ্গলবার সকালে শিফটে অনুষ্ঠিত হয় রসায়ন পরীক্ষা। রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা স্বাস্থ্যবিধি মেনে এতে স্বতঃস্ফূর্তভাবেই অংশগ্রহণ করে। ছেলেদের চেয়ে মেয়ে পরীক্ষার্থীর সংখ্যা বেশি হলেও আনুপাতিক হারে গেল বছরের তুলনায় বেড়েছে ছেলেদের সংখ্যা। আবশ্যিক ও চতুর্থ বিষয়ে এবারে পরীক্ষা নেওয়া হচ্ছে না, তবে সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে আবশ্যিক বিষয় এবং চতুর্থ বিষয়ের নম্বর দিয়ে ফলাফলে যোগ করা হবে। প্রথম পরীক্ষায় কিছুটা সমস্যা থাকলেও রসায়ন পরীক্ষা দিয়ে শিক্ষার্থীরা অনেকটাই আশানুরূপ ভালো ফলাফলের কথা জানান। গতকালকের থেকে আজকেটা ভালো হয়েছে, কারণ গতকালকে ম্যাথমেটিক্স ছিল, যেটা হচ্ছে আমাদের করতে টাইম লেগেছে। আর এবার যেহেতু কেমিস্ট্রি, সেখানে বেশিরভাগই পড়ার ভিতর থেকে এসেছে মুখস্থর ভিতরে, সেই কারণে হচ্ছে আমাদের সময়টা কম লেগেছে। পদার্থের থেকে আমাদের রসায়নটা বেশি ভালো হয়েছে জি, আর আমরা খুব স্বাচ্ছন্দ্যে আছে পরীক্ষা দিতে পেরেছি। প্রথম পরীক্ষা দেওয়ার পরে আজকে যখন আমরা পরীক্ষা দিছি আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, আর আমরা টাইমও ম্যানেজ করতে পারছি। আজকের কোশ্চেন ভালোই ছিল, এমসিকিউ ভালো ছিল, যদিও রিটেন কোশ্চেনটা একটু কঠিন ছিল, কিন্তু আল্লাহর রহমতে পরীক্ষা ভালো হয়েছে। দীর্ঘদিন করোনা মহামারীর কারণে স্কুল বন্ধ থাকায় শিক্ষার্থীরা অধ্যয়নে তেমন মনোযোগী ছিল না, তাই এবারের পরীক্ষায় সে মোতাবেক বিবেচনার কথাই জানান অভিভাবকরা। ওদের একটু সময়টা দরকার ছিল, রিভিশনের সময়টা ওরা পায় নাই, আর অনেকে সৃজনশীলটা ঠিকমতো লিখতেও পারে নাই। একটা বাচ্চার পরীক্ষা ভালো হয় না, কেউ বলতে পারবে না যে আমার পরীক্ষা 100 করছে। আমাদের মেয়েরা আসলে পড়াশোনা বন্ধের মধ্যে অনলাইনে যা করছে সেটা পর্যাপ্ত তো ছিল না। পরীক্ষার সিলেবাস কমাই দেওয়ার পরে আপনার পরীক্ষাটা নিছে, যার জন্য বাচ্চাদের একটু সমস্যা হয়েছে। একটা বাচ্চা 11 বছর লেখাপড়া করার পরে তাদেরকে এরকম একটা সিচুয়েশনে দাঁড় করানো, এটা একেবারেই অসঙ্গতি। পরীক্ষার প্রথম দিনে মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে 3 জন পরীক্ষার্থী অনুপস্থিত থাকলেও এরপর থেকে নেই আর কোনো পরীক্ষার্থীর অনুপস্থিতি। এদিকে শৃঙ্খলা ও সকলের অংশগ্রহণে সুন্দরভাবে পরীক্ষায় অংশগ্রহণ করছেন পরীক্ষার্থীরা, বলছেন পরীক্ষা কেন্দ্রের এ তত্ত্বাবধায়ক। প্রথম দিনই এরা 3 জন অনুপস্থিত ছিল, তো আজকের ওই 3 জনই অনুপস্থিত। আজকের 1768 জন প্রথম দিন উপস্থিত ছিল পদার্থবিজ্ঞানের দিন, আজকেরও 1768 জন পরীক্ষা দিচ্ছে রসায়ন। সবাই পরীক্ষা ছাত্রীদের আমিও হলে দিয়ে দিয়েছি, ওরা যে খুব সুন্দরভাবে পরীক্ষা দিচ্ছে। ওরা জানিয়েছে যে হ্যাঁ প্রশ্নপত্র ভালো হয়েছে, ওদের পরীক্ষা ভালো দিচ্ছে। করোনার ধকল সামলে সরকারের সাহসী ও দৃঢ় পদক্ষেপে ছিন্ন হয়েছে আলোচনা সমালোচনার রসায়নের ধূম্রজাল। অনুষ্ঠিত হচ্ছে পরীক্ষা, আনন্দিত শিক্ষার্থী অভিভাবকরা। এভাবেই সোনালী ভবিষ্যতের পথে এগিয়ে যাবে জাতির পথিকৃতরা। মুস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, নিউজ ডেস্ক। আবার দেশের খবর। সোনালী ব্যাংক লিমিটেড ও মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস অপারেটর ট্রাস্ট আজিয়াটা ডিজিটাল লিমিটেডের মধ্যে স্বাক্ষরিত হল কৌশলগত চুক্তি। সোমবার সন্ধ্যায় রাজধানীর একটি অভিজাত হোটেলে এই চুক্তি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে সোনালী ব্যাংকের সিইও এবং ম্যানেজিং ডিরেক্টর আতাউর রহমান প্রধান এবং ট্রাস্ট ব্যাংকের ভাইস চেয়ারম্যান, ট্রাস্ট আজিয়াটা ডিজিটাল ডিরেক্টর মেজর জেনারেল শাকিল আহমেদ সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে প্রতিষ্ঠান দুটির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ চুক্তি স্বাক্ষর করেন। সর্বমোট 35টা ব্যাংকের সঙ্গে আমরা এই চুক্তি করেছি এবং করব ভবিষ্যতে, এবং এভাবে আমাদের এই ডিজিটাল পেমেন্ট এই ডিজিটাল পেমেন্টের মাধ্যমে আমাদের দেশের জনগণ উপকৃত হতে পারবেন। যে নিরাপত্তা, অর্থনৈতিক নিরাপত্তা অথবা এই ডিজিটাল প্ল্যাটফর্মে লেনদেন করার জন্য নিরাপত্তা বিষয়টা সর্বাগ্রে সবার মাথার মধ্যে আসে, আমাদের মাথায় আসছে, এবং এটাকে আমরা সর্বোত্তমভাবে অ্যাড্রেস করেছি। সো এখানে নিরাপত্তা বিঘ্নিত হওয়ার মতো কোনো কারণ ইনশাআল্লাহ ঘটবে না। আরএফএল টিউবওয়েলের 40 বছর পূর্তি উদযাপন করল প্রাণ আরএফএল গ্রুপ। এ উপলক্ষে দেশের বিভিন্ন অঞ্চলের 40টি গ্রামে বিশুদ্ধ পানি সরবরাহের ব্যবস্থা করতে যাচ্ছে প্রাণ আরএফএল গ্রুপ। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে আরএফএল টিউবওয়েলের 40 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই কথা জানান প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক আরিন পাল।
অনুষ্ঠানে আরএফএল টিউবওয়েলের বিজনেস ইনচার্জ আব্দুল কুদ্দুস মিয়া এবং হেড অব মার্কেটিং শরীফুল ইসলাম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। নোয়াখালীর হাতিয়ায় অনুষ্ঠিত হল পৌর যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন। সোমবার বিকেলে উপজেলা যুবলীগের আহ্বায়ক শাহ আজিজুল হক মিনাজের সভাপতিত্বে উপজেলা চত্বরে আয়োজিত সম্মেলনে জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আমিনুল হক মুন্না ও যুগ্ম আহ্বায়ক নাজমুল গনি মঞ্জু সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এ সময় আব্দুল মালিককে সভাপতি ও ইবনুসকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে পৌর যুবলীগের 61 সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। জাটকা ধরব না, দেশের ক্ষতি করব না, এই স্লোগান নিয়ে মানিকগঞ্জে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় জেলা পর্যায়ে অনুষ্ঠিত হল অবহিতকরণ কর্মশালা। মঙ্গলবার দুপুরে জেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তর এই কর্মশালার আয়োজন করে। দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে শুরু হল কক্সবাজারের টেকনাফ সেন্ট মার্টিন সমুদ্র পথে পর্যটকবাহী জাহাজ চলাচল। মঙ্গলবার একটি পর্যটকবাহী জাহাজকে পরীক্ষামূলক চলাচলের অনুমতি দেওয়া হয়। সকালে টেকনাফের দমদমিয়া ঘাট থেকে 4 শতাধিক পর্যটক নিয়ে জাহাজটি যাত্রা শুরু করে দুপুর 12:30টার দিকে সেন্ট মার্টিন পৌঁছায়। এদিকে দীর্ঘদিন পর জাহাজ চলাচল শুরু হওয়ায় সুবাতাস বইতে শুরু করেছে কক্সবাজার সেন্ট মার্টিন পর্যটন শিল্পে। দেখছেন আনন্দ টিভি সংবাদ, সঙ্গে আছে সুমাইয়া আজাদ। গেল রাতে কক্সবাজারে অভিযান চালিয়ে মহেশখালীর আলোচিত আত্মসমর্পণকৃত জলদস্যু হত্যা মামলার অন্যতম আসামি শহীদুল্লাহকে আটক করেছে র‍্যাব 15। শহরের ঘোলদিঘির পাড় এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক আসামিকে মঙ্গলবার কক্সবাজার থানায় হস্তান্তর করা হয়েছে। সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে র‍্যাব 15। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে পটুয়াখালীর দুমকির 5টি ইউনিয়নে গরিব ও দুস্থদের মাঝে প্রদান করা হল 600 প্যাকেট সহায়তা সামগ্রী। মঙ্গলবার বেলা 11টায় দুমকির পশ্চিম লেবুখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে বাংলালিংকের পৃষ্ঠপোষকতায় ও সেনা কল্যাণ সংস্থার সাহায্যে এই সহায়তা সামগ্রী বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর 7ম পদাতিক ডিভিশন এবং 42 ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার মুনির হোসেন। বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক অনেক ভালো এবং এই সম্পর্ক ভবিষ্যতে অটুট থাকবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার বিক্রম দুরাইস্বামী। মঙ্গলবার দুপুরে রংপুর সিটি কর্পোরেশন পরিদর্শন শেষে এক মতবিনিময় সভায় তিনি কথা জানান। পরে নগরবাসীর স্বাস্থ্যসেবা এগিয়ে নিতে তিনি রংপুর সিটি কর্পোরেশনকে ভারত সরকারের পক্ষে একটি অত্যাধুনিক অ্যাম্বুলেন্স উপহার দেন। ভারতের প্রয়োজনে বাংলাদেশও পাশে দাঁড়িয়েছিল। বাংলাদেশের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে জনস্বাস্থ্য ও জনগণের কল্যাণের জন্য ভারত তার সামর্থ্য অনুযায়ী বাংলাদেশকে সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ। দুর্ভোগের আরেক নাম নওগাঁর রানীনগর হয়ে কালীগঞ্জ যাওয়ার 22 কিলোমিটার সড়ক। সড়কের বড় বড় গর্তে প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা। সড়কটির দৈন্যদশা ও জনভোগান্তি নিয়ে নওগাঁ থেকে কাজী কামাল হোসেনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। এমন দৃশ্যই বলে দেয় সড়কটির কেমন দশা। সড়কটি প্রশস্ত, মজবুত ও পাকাকরণের জন্য 2018 সালে দরপত্র আহ্বান করা হয়। দীর্ঘ 22 কিলোমিটার রাস্তায় 26টি কালভার্ট ও 4টি সেতু নির্মাণে মোট ব্যয় ধরা হয় 105 কোটি টাকা। আর এগুলোর নির্মাণকাল নির্ধারণ করা হয় 2019 সালের ডিসেম্বর পর্যন্ত। কিন্তু ওই সময়ের মধ্যে কাজ শেষ করতে না পারায় সংশ্লিষ্ট ঠিকাদার প্রতিষ্ঠানকে গুনতে হয় জরিমানা। দীর্ঘ সময় পর সেতু ও একটি কালভার্ট ছাড়া সকল কালভার্ট নির্মাণের কাজ শেষ হয়েছে, কিন্তু এই সময়ের মধ্যেই রাস্তার কার্পেটিং তুলে কোনো রকমে রোলার দিয়ে ফেলে রাখার কারণে সড়ক জুড়ে ছোট বড় খানাখন্দের দৈন্যদশায় ভুগছেন পথচারীরা। দ্রুত সময়ের মধ্যে আমাদের এই রাস্তার নির্মাণ কাজটি শেষ করে দুর্ভোগ থেকে আমাদেরকে রক্ষা। গাড়ি নেওয়া চলাফেরা খুব কঠিন। এই রাস্তায় চলাচল করতে গেলে আমাদের যাত্রীর যেমন সমস্যা, আমাদের গাড়ির সমস্যা, আমাদের নিজেদের সমস্যা। রাস্তা গোটাটাই ভাঙ্গা, টায়ার টিপ কাটা নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের একটা টায়ার টিপ 15 দিনের উপর যাচ্ছে না। হাইকোর্টের মামলা নিষ্পত্তি হলেই নতুন করে ঠিকাদার নিয়োগ দিয়ে দ্রুত কাজ শেষ করার আশ্বাস এ কর্মকর্তার। ঠিকাদারের গাফলতির কারণে চুক্তিটি বাতিল করা হয়। পরবর্তীতে তারা হাইকোর্টে একটা স্টে অর্ডার নিয়ে আসে। আমরা এটা আপিল করেছি এবং খুব দ্রুত এই আপিল নিষ্পত্তি হলে আমরা পরবর্তী ঠিকাদার নিয়োগ করব। এদিকে সড়কের কাজটি দ্রুত সম্পন্ন করার ক্ষেত্রে আশাবাদী স্থানীয় সংসদ সদস্য আনোয়ার হোসেন হেলাল। চিফ ইঞ্জিনিয়ার মহোদয়ের কাছে গিয়ে বসেছিলাম এই রাস্তার বিষয়ে। উনি আমাকে কথা দিয়েছিলেন যে খুব তাড়াতাড়ি আমরা আরম্ভ করব, না হলে আমরা এই ঠিকাদার বাতিল করে অন্য ঠিকাদার দিয়ে কাজ করার ব্যবস্থা করে দেব।
দ্রুত এ জনগুরুত্বপূর্ণ সড়কের সংস্কার ও প্রশস্তকরণের কাজ শেষ করে এ অঞ্চলের লাখো মানুষ ও কৃষকদের ডিজিটাল বাংলাদেশের উন্নয়নের মহাসড়কে যুক্ত করতে যথাযথ পদক্ষেপ নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এমনটাই বিশ্বাস ভুক্তভোগীদের। মুস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। টাঙ্গাইলের গোসাই জোয়ার গ্রামে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল পিতা পুত্রের। বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি চেয়ারম্যান তোফায়েল আহমেদ জানান, মঙ্গলবার রাতে আনোয়ার হোসেন নতুন একটি ব্যাটারি চালিত অটোরিকশা তার বাড়িতেই চার্জ দিয়ে রাখেন। ভোর 4টায় অটোরিকশার চার্জ খুলতে গেলে আনোয়ার বিদ্যুৎপৃষ্ট হয়ে পড়ে। এ সময় আনোয়ারের বাবা আইনউদ্দিন তাকে বাঁচাতে স্পর্শ করলে তিনিও বিদ্যুৎপৃষ্ট হন। পরে এলাকাবাসী তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এদিকে এই ঘটনায় এলাকায় বিরাজ করছে শোকের ছায়া। গেল রাতে বাগেরহাটের মোংলার বান্দাকাটা এলাকায় অভিযান চালিয়ে 55 গ্রাম গাঁজা সহ সোহেল হাওলাদার নামের এক যুবককে আটক করে মোংলা থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করে মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম জানান, আসামির নামে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভির সংবাদ দেখুন প্রতিদিন বিকেল 5:30 এবং রাত 9:30 আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।